আমেরিকার সঙ্গে প্রফেসর ইউনূসের করা চুক্তিকে যখন সবাই বলছেন খারাপ গোলামির চুক্তি, যখন সবাই বলছেন যে এই চুক্তি বাংলাদেশকে মহা সর্বনাশের পথে নিয়ে যাবে, বাংলাদেশকে আমেরিকার গোলামে পরিণত করেছে, আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ এমনকি টয়লেট করার কিংবা টয়লেট টিস্যু কেনার সামর্থ্য রাখবে না, ঠিক সেই মুহূর্তে আমরা গণমাধ্যমের নানা ধরনের বিশ্লেষণ যেমন দেখছি, তেমনি সরকারকে দীর্ঘ সময় নীরব থাকতে দেখেছি এই চুক্তি ব্যাপারে। নীরব থাকার মধ্য দিয়ে তারা বোয়িংয়ের চুক্তি, আনুষ্ঠানিক চুক্তি 14টা বোয়িং কেনার, সেগুলো করে ফেলেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে আসছে কিংবা এসে গেছে। এরকম একটা মুহূর্তে মার্কিন বাণিজ্য দল বাংলাদেশকে এই চুক্তির ব্যাপারে নতুন করে প্রেসার দেবে বলেই ধারণা করা হচ্ছে এবং এই চুক্তি বাস্তবায়ন করতে বাংলাদেশকে বাধ্য করবে, এরকমটাও বোঝা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে সরকারের বাণিজ্যমন্ত্রী এই চুক্তিকে ভালো চুক্তি হিসেবে আখ্যা দিলেন। ব্যাপারটা বেশ মজার। প্রফেসর ইউনূসের এই মেটিকুলার চুক্তিকে যখন সবাই বলছে এটা দেশ বিরোধী এবং ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রফেসর ইউনূস এদেশে এসেছিলেন, এই চুক্তি বাতিল করার জন্য বামপন্থী রাজনৈতিক দলসহ সুশীল সমাজ প্রায় সবাই যখন সোচ্চার, ঠিক তখন সরকারের দীর্ঘ নীরবতার পর বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্য একটা নতুন বার্তা দেয়। তার মানে এই চুক্তির পথেই হাঁটছে বিএনপি এবং বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী, সাবেক যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি যে বলেছিলেন যে এই চুক্তি করার আগে বড় দুই দলের সঙ্গে আলোচনা করা হয়েছে, সেটা বোধহয় আলোচনা করা এবং অনুমতি নেওয়া হয়েছে, সেটা বোধহয় সত্য এবং বড় দুই দল আমেরিকার সঙ্গে কনসার্ন করেছে যে এই ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই এবং সেটাই এখন বিএনপি সরকারের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। তার মানে এই চুক্তিকে বিএনপি ভালো চুক্তি হিসেবে দেখছে। চলুন এই চুক্তির ভেতরের অবস্থা, শর্ত, কিভাবে শর্তের বেড়াজালে বাংলাদেশকে বন্দী করে রাখা হয়েছে সেগুলো জানার পাশাপাশি বাণিজ্যমন্ত্রী কি বললেন, আমাদেরকে কিভাবে আশ্বস্ত করতে চাইলেন, সেগুলো একটু বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মার্কিন যে চুক্তি, সেই চুক্তি আমাদেরকে ভয়াবহ অন্ধকারে ফেলে দেবে এই কথা প্রায় সবাই বলছে, প্রায় সবাই সরকারের মধ্যেও, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া আবার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকেও যদি আপনি আনঅফিসিয়ালি অফ ক্যামেরায় জিজ্ঞাসা করেন, তাহলে হয়তো তিনিও এই বাস্তবতা স্বীকার করবেন। কিন্তু অন ক্যামেরায় এই বাস্তবতা স্বীকার করার উপায় নেই, কারণ তাতে মার্কিনীদের চক্ষুশূল হতে হবে, ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হতে হবে। আর ডোনাল্ড ট্রাম্পের চক্ষুশূল হয়ে পৃথিবীর কোন দেশে কে কতটা শক্তিশালী হয়ে ক্ষমতায় থাকতে পেরেছে, সেটা তো একটা বড় প্রশ্ন। এই তো কদিন আগে ভেনেজুয়েলায় সে দেশের সরকার প্রধানকে গ্রেপ্তার করে ডোনাল্ড ট্রাম্প তার দেশে নিয়ে গেলেন, যদিও পরবর্তীতে আদালতের রায় ওই প্রেসিডেন্টের পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে চলে গিয়েছে। সেটা যাই হোক, আদালতকে কন্ট্রোল করাও তো ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব একটা কঠিন ব্যাপার বলে মনে হচ্ছে না। বাংলাদেশে এই চুক্তি ব্যাপারে প্রথম আলো সম্প্রতি একটা নিউজ করেছে, যে এই নিউজে ভয়ঙ্কর কিছু তথ্য তুলে এনেছে। সেখানে তারা বলছে, এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তারা বলেছিল যে বাংলাদেশকে মানতে হবে 131 শর্ত, যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত। এখানে বলা হচ্ছে যে কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথা থাকা অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। উইল লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়। 32 পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল কথাটি আছে মোট 179 বার। চিন্তা করা যায়, উইল কথাটা আছে 3 বার, এর মধ্যে বাংলাদেশের শ্যাল এসেছে 131 বার, আর উই অ্যাজ শ্যাল এসেছে মাত্র 6 বার। অর্থাৎ বাংলাদেশ 131 বার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে এই চুক্তি তারা এই শর্ত তারা মানবে, আর যুক্তরাষ্ট্র মাত্র
6বার বলেছে শ্যাল, সেটাও তারা অনেক যদি কিন্তুর ওপরে নির্ভর করে বলেছে যে বাংলাদেশ যদি এটা করতে পারে তাহলে এটা ভেবে দেখা যেতে পারে, তাহলে এটা আমরা করব, এই ধরনের কথা বলেছে। এখন এই 131টা পয়েন্টের মধ্যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ যেগুলো মানে 131টা যেগুলো মানবেই বাংলাদেশ, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো প্রথম আলো আবার তুলেও ধরেছে। সেগুলো এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যা মানবে সেই 6টা পয়েন্টের মধ্যে রয়েছে বাংলাদেশের কৃষি পণ্যে চুক্তির তালিকা অনুযায়ী পারস্পরিক শুল্ক আরোপ করবে, প্রতিরক্ষা বাণিজ্য সহজ ও উন্নত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে, শুল্ক ফাঁকি ঠেকাতে একটি সহযোগিতা চুক্তি করবে, বাংলাদেশ চুক্তি না মানছে বলে মনে হলে যুক্তরাষ্ট্র আগের পারস্পরিক শুল্ক আবার আরোপ করবে, তালিকাভুক্ত বাংলাদেশি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে না। শুধুমাত্র এই একটা পয়েন্টই বাংলাদেশের জন্য পজিটিভ। এসব পণ্যে যুক্তরাষ্ট্রের প্রচলিত MFN শুল্ক আগের মতোই প্রযোজ্য থাকবে। তার মানে এই 5 নম্বর পয়েন্টটাই শুধুমাত্র অতিরিক্ত শুল্ক আরোপ করবে না, এটা ছাড়া বাংলাদেশের পক্ষে একটি কথাও নেই। যুক্তরাষ্ট্রের যে 6টি মানে করবে তারা বলেছে, অথচ বাংলাদেশ 131টা অঙ্গীকার করেছে যে এই 131টা শর্ত তারা মানবে। তার মধ্যে প্রধান যে মানে শর্তগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে মেধাসত্ত্বের শক্ত সুরক্ষা দেবে, এ সংক্রান্ত 12টি আন্তর্জাতিক চুক্তিতে যোগ দেবে, নতুন চুক্তিতে যোগ দিতে হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্র নিজের শ্রমিক ও ব্যবসা রক্ষায় সীমান্তে কোনো নিয়ম করলে বাংলাদেশ মিল রেখে ব্যবস্থা নেবে এবং যুক্তরাষ্ট্র যা করবে বাংলাদেশকে তাই করতে হবে। ডিজিটাল সেবায় মার্কিন কোম্পানির বিরুদ্ধে বৈষম্যমূলক কর বসানো যাবে না, মানে মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় অবাজার অর্থনীতির দেশের সঙ্গে এমন নতুন চুক্তি করা যাবে না। অর্থাৎ আমেরিকা চাইবে না এরকম কোনো দেশের কাছ থেকে আমরা কিছু কিনতে পারবো না, যেমন আমরা ইচ্ছে করলে রাশিয়া থেকে, চীন থেকে কোনো ধরনের কোনো চুক্তি করতে পারবো না, কিছু কিনতে পারবো না। মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রযুক্তি, সোর্স কোড এবং গোপন তথ্য চাওয়া যাবে না, কোনো গোপন তথ্য আমরা চাইতে পারবো না। খনিজ, জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পরিবহন ও অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ সহজ করতে হবে। মানে এই সব খাতে মার্কিন কর্তৃপক্ষ কিংবা ব্যবসায়ীরা যা বিনিয়োগ করতে চাইবে সেটাই মেনে নিতে হবে। তেল, গ্যাস, বিমা, টেলিযোগাযোগ, বিদেশি মালিকানার সীমা শিথিল করতে হবে। অর্থাৎ এই মানে যে সীমা রয়েছে সেই সীমা শিথিল করতে হবে। অর্থাৎ এই সব ক্ষেত্রে মার্কিনিরা যেন যা ইচ্ছা তাই বিনিয়োগ করতে পারে। মার্কিন বিমা কোম্পানির বাধ্যতামূলক 50% রি-ইন্স্যুরেন্স শর্ত তুলে দিতে হবে। রি-ইন্স্যুরেন্স শর্ত 50% সেটা একেবারে তুলে দিতে হবে তাদের বিমা কোম্পানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র চাইলে ভর্তুকি ও বিদেশি বিনিয়োগের তথ্য দিতে হবে, মানে বাংলাদেশকে সব তথ্য দিতে হবে যুক্তরাষ্ট্রের চাওয়া মাত্রই। FDA অনুমোদিত চিকিৎসা যন্ত্র ও ওষুধ মেনে নিতে হবে। এখানে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে এই একটা ওষুধ শিল্পে। ওষুধের দাম ভয়াবহ রকমের বাড়বে, কারণ বাংলাদেশে ওষুধের দাম অনেক কম, যুক্তরাষ্ট্রে অনেক বেশি। এই যুক্তরাষ্ট্রের ওষুধ নীতি যদি আমরা মানতে চাই তাহলে বাংলাদেশে তারা ওষুধের দাম বাড়াতে বাধ্য করবে এবং ওষুধের লাইসেন্সের ক্ষেত্রেও একটা বড় জটিলতা তৈরি হবে। আন্তর্জাতিক যে সকল ফর্মুলা ইউজ করে বাংলাদেশে সেই সব লাইসেন্সের ওপরে যদি কঠোর নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই লাইসেন্স ফি দিতেই ওষুধের দাম বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলা হচ্ছে যে ইপিজেডে শ্রমিক সংগঠন এবং দর কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে। এইটা একটা পজিটিভ দিক যে শ্রমিক সংগঠন করতে দিতে হবে। এটা একটা বাংলাদেশের ক্ষতিকর ব্যাপার না, বরং বিশ্বের আইন মেনে চলার একটা ব্যাপার। পোশাক শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি ও প্রত্যাহার করতে হবে, এটাও পজিটিভ। জাতীয় নিরাপত্তার ঝুঁকিপূর্ণ দেশের প্রযুক্তি ও সফটওয়্যার সরবরাহে ভূমিকা সীমিত করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইবে না এরকম কোনো দেশ থেকে আপনি প্রযুক্তি, সফটওয়্যার কোনো কিছু আমদানি করতে পারবেন না। যেমন রাশিয়া, চীন সহ যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্র চাইবে না সেসব দেশ থেকে আপনি কোনো কিছু আমদানি করতে পারবেন না। তার মানে প্রভু যা চাইবে না তা করা যাবে না, প্রভু যা চাইবে তা করতে হবে। তার মানে এটা পুরোটাই একটা দাসত্বের চুক্তি। আর এই চুক্তিকে ভালো বলে আখ্যা দিলেন আজকে বাংলাদেশের সরকারের বাণিজ্য মন্ত্রী। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বক্তব্য দিয়েছেন। ৭১ টিভির সৌজন্যে তার বক্তব্যের সামান্য একটু অংশ শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন তিনি কিভাবে বলছেন এই চুক্তিটা ভালো। একটা চুক্তিতে
কিছু ধারা হয়তো কোনো একটা পক্ষে থাকে, আবার কিছু একটা ধারা অন্য পক্ষের অনুকূলে থাকে। এই দুইটার সমন্বয়ে উভয় পক্ষের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার চেষ্টা হয়। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। বাণিজ্যমন্ত্রী বলছেন যে এই চুক্তি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তি এমন না যে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির চুক্তি, এটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি। এই চুক্তি মানে আপনারা যেভাবে আতঙ্কিত হচ্ছেন, এটা নিয়ে আশঙ্কা করছেন, সেরকম আতঙ্কিত হওয়ার কিংবা আশঙ্কা করার কোনো ব্যাপার আমরা দেখি না। এই চুক্তির মধ্যে তেমন কিছু নেই। এই চুক্তি আমরা ক্যারি করতে চাই, অর্থাৎ তিনি বলেছেন যে এই চুক্তি ভালো চুক্তি এবং এই চুক্তি তারা এগিয়ে নিতে চায়। এগিয়ে নিতে চাই, তার তো মানে এগিয়ে নিতে না চেয়ে কোনো উপায় নেই। এখানে বিএনপি সরকারকে দোষ দিয়ে লাভ নাই, কারণ প্রফেসর ইউনূস সরকার যে চুক্তি করে গেছে, যে গোলামির ম্যান্ডেট মানে নিয়েছে, সেই গোলামি থেকে মুক্ত হওয়া, আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করা, এরকম দুঃসাহস বাংলাদেশের বিএনপি সরকার কেন, বাংলাদেশের কোনো সরকার, কোনো রাজনৈতিক দল সরকারে এসেই এটা করতে পারবে না। তাতে বাংলাদেশের উপরে একটা গজব নেমে আসবে। বাণিজ্যমন্ত্রীর কথাতে আরেকটা তথ্য আমরা পেয়েছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র অলরেডি 301-এর ক্ষেত্রে 301 ধারা অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে এবং সেই তদন্ত মানে একটা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিতে সেই ব্যাপারটাও রয়েছে যে যুক্তরাষ্ট্র যদি কোনো ব্যাপারে মনে করে যে এই ব্যাপার ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু তদন্ত করবে। তদন্ত করে যদি ওইগুলো মানে ঠিকঠাক না পায়, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে এক ধরনের গজব নাজিল করবে। এই ব্যাপারটা যখন আমরা জানি চুক্তিতে, তখন এই ধরনের একটা তদন্ত 301 ধারাই তদন্ত শুরু করেছে। এই তথ্য বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এটা আমাদের জন্য খুব একটা সুখকর নয়, মানে এই ব্যাপারে তিনি মানে খুশি না। তিনি তাহলে কি করেছেন, যুক্তরাষ্ট্রকে কি বলেছেন যে এই ব্যাপারে তদন্ত না হলেই আমরা খুশি হব, এরকম একটা মানে ওই মানে প্রফেসর ইউনূস যেভাবে গোলাম বানিয়ে গেছেন, প্রভুকে তো এর চাইতে উঁচু স্বরে কথা বলা যাবে না। প্রভুকে গোলাম হিসেবে গোলামের স্বরেই কথা বলতে হবে, সেই স্বরে কথা বলতে বর্তমান সরকার বাধ্য হবে, এটাই বাস্তবতা। সুতরাং আপনি বর্তমান সরকারকে সমালোচনা করবেন যে তারা চুক্তি বাতিল করছে না কেন, এই চুক্তি থেকে বেরিয়ে আসছে না কেন, তারা চুক্তিকে কেন ভালো বলছে, এই সমালোচনা করে আদতে কোনো লাভ নেই। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ, সেই দেশ আমেরিকার সঙ্গে পাঙ্গা নেবে, যে আমেরিকা ইরানের মতো শক্তিধর দেশকে ছাড়ছে না, সেই আমেরিকার সঙ্গে পাঙ্গা নেব। চুক্তি করার পরে, সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বলবো যে এই চুক্তি আমি মানি না, বাতিল করে দিলাম, আর ডোনাল্ড ট্রাম্প বসে বসে লেমন জুস খাবে। এটা তো হয় না। বরং ডোনাল্ড ট্রাম্প ইউনূসকে এখানে বসিয়েছিলই এই রকম একটা চুক্তি কোনো রাজনৈতিক সরকার করবে না, কারণ রাজনৈতিক সরকার দেশকে ভালোবাসে, আর প্রফেসর ইউনূস নিজেকে ভালোবাসেন। নিজেকে ভালোবেসে নিজের স্বার্থ উদ্ধারের জন্য দেশকে বিক্রি করতে যিনি দ্বিধা করবেন না, সেরকম একজন ব্যক্তিকেই আমেরিকা বসিয়েছিল এবং তাদের কর্ম শেষ হয়ে গেছে। সেই কর্ম যখন শেষ হয়ে গেছে, তখন আমেরিকা সহজেই এই চুক্তি দিয়ে পরবর্তী সরকারগুলোকে শায়েস্তা করতে পারবে। সেই পথটাই পরিষ্কার করে দিয়েছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার। এখান থেকে বেরিয়ে আসার কোনো ওয়ে নেই। আমরা যতই চিল্লাপাল্লা করি, যতই কিছু বলি না কেন, বিএনপি সরকার হোক, এখানে বিএনপি সরকারকে সরিয়ে দিয়ে আপনি জামাত সরকার আনেন, আওয়ামী লীগ সরকার আনেন, কোনো সরকারই প্রফেসর ইউনূসের এই চুক্তি বাতিল করতে পারবে না। তাতে করে তাদের সরকার টিকবে না। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।